এবার আসছি আমরা লোয়ার ম্যান্টেল। লোয়ার ম্যান্টেল 660 কিলোমিটার গভীরতা থেকে শুরু করে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এখানে আমরা এই 660 কিলোমিটার গভীর থেকে শুরু করে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত এইটুকু হচ্ছে আমার লোয়ার ম্যান্টেল। তো এখানে আমরা ছবি দেখে বুঝতে পারছি লোয়ার ম্যান্টেল পৃথিবীর যতগুলো স্তর রয়েছে তার মধ্যে সবথেকে থিকেস্ট স্তর। ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি সিসমোগ্রাফ যন্ত্রে লক্ষ্য করলে সুস্পষ্টভাবে গতিবেগের পরিবর্তন এই লোয়ার ম্যান্টেলে লক্ষ্য করা যায়। ভূকম্পীয় তরঙ্গ যখন 660 কিলোমিটার গভীরতায় লোয়ার ম্যান্টেলে প্রবেশ করে তখন পি এবং এস তরঙ্গের গতিবেগ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। 30 সালে 660 কিলোমিটার গভীরতায় এই ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের হঠাৎ বৃদ্ধি লক্ষ্য করেছেন উইলিয়াম সি রেপিট্টি। তিনি প্রথম পর্যবেক্ষণ করায় তার নাম অনুসরণ করে এই বিযুক্তি রেখাকে বলা হয় রেপিট্টি বিযুক্তি রেখা। অর্থাৎ এই রেপিট্টি বিযুক্তি রেখা ঊর্ধ্ব গুরুমণ্ডল থেকে নিম্ন গুরুমণ্ডলকে পৃথক করেছে। লোয়ার ম্যান্টেলের আমরা যদি বৈশিষ্ট্য দেখি, লোয়ার ম্যান্টেল সব থেকে থিকেস্ট লেয়ার এবং থিকেস্ট লেয়ার তাছাড়া এটা অতিরিক্ত ঘনত্ব বিশিষ্ট শিলা দিয়ে গঠিত। সেই কারণে পৃথিবীর যা মোট ভর তার 50% ভর নিম্ন গুরুমণ্ডলে কেন্দ্রীভূত রয়েছে। পৃথিবীর যা আয়তন তার 50% আয়তন নিম্ন গুরুমণ্ডলে কেন্দ্রীভূত রয়েছে। এর ডেপথ যদি আমরা দেখি, এর ডেপথ হচ্ছে 660 কিলোমিটার থেকে 2890 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের টেম্পারেচার লক্ষ্য করা যায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে প্রেসার, এক্সেসিভ প্রেসার লক্ষ্য করা যায়। এখানে প্রেসার থেকে 25 গিগাপ্যাসকেল থেকে 139 গিগাপ্যাসকেল। এই স্তরের উপাদান যদি আমরা দেখি, এই তিনটি উপাদান দ্বারা এই স্তর গঠিত। নাম্বার 1 পেরোক্সাইট, যেটা 62% থাকে। নাম্বার 2 হচ্ছে ফেরোপেরিক্লেস, যেটা 33% থাকে। এবং নাম্বার 3 পোস্ট পেরোক্সাইট, যেটা নিম্ন গুরুমণ্ডলের নিচের অংশে লক্ষ্য করা যায়। তো উপাদানের এই তারতম্য অনুযায়ী আমরা লোয়ার ম্যান্টেলকে দুটো ভাগে ভাগ করি। নাম্বার 1 পেরোক্সাইট লেয়ার আর নাম্বার 2 পোস্ট পেরোক্সাইট লেয়ার। পেরোক্সাইট লেয়ারের বিস্তার 660 কিলোমিটার থেকে নিম্ন গুরুমণ্ডলে 2740 কিলোমিটার পর্যন্ত এবং পোস্ট পেরোক্সাইট স্তরের বিন্যাস নিচের অংশে 2740 থেকে 2890 কিলোমিটার পর্যন্ত। প্রথমে আসছি আমরা পেরোক্সাইট লেয়ার। পেরোক্সাইট লেয়ারের বিস্তার আমরা দেখেছি যে নিম্ন গুরুমণ্ডলের উপরের অংশে অবস্থান করে, পেরোক্সাইট শিলা দ্বারা গঠিত হওয়ায় এই স্তরকে পেরোক্সাইট লেয়ার বলা হয়, যার এক্সটেনশন হচ্ছে 660 কিলোমিটার গভীরতা থেকে আপ টু 2700 কিলোমিটার। এখানে শিলার উপাদান যদি আমরা দেখি, মেনলি দুটো শিলা দ্বারা পেরোক্সাইট লেয়ার গঠিত। নাম্বার 1 বিটমেনাইট এবং নাম্বার 2 ফেরোপেরিক্লেস। বিটমেনাইট সবচেয়ে বেশি থাকে 62% এবং ফেরোপেরিক্লেস থাকে 33%। এখানে বিটমেনাইটের এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটা বিটমেনাইট আর এটি হচ্ছে ফেরোপেরিক্লেস। টেম্পারেচার যদি আমরা দেখি, এখানে টেম্পারেচার নিম্ন গুরুমণ্ডলের সচরাচর টেম্পারেচার বেশি থাকলেও এখানে টেম্পারেচার বৃদ্ধির হার গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য স্তরের তুলনায় কম। এখানে প্রতি কিলোমিটার গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাত্র 15 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে টেম্পারেচার রেঞ্জ থাকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপ টু 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেসারের বন্টনও এখানে যথেষ্ট ভেরিয়েবল। এখানে প্রেসারের রেঞ্জ হচ্ছে 25 থেকে 110 গিগাপ্যাসকেল। এবার আমরা পেরোক্সাইট লেয়ার সম্পর্কে যদি জানতে চাই, নিম্ন গুরুমণ্ডলের 660 কিলোমিটার গভীরতা থেকে 2700 কিলোমিটার গভীরতা পর্যন্ত স্তরকে আমরা পেরোক্সাইট বলছি। তো পেরোক্সাইট কি, এটা আমাদের আগে বুঝতে হবে। পেরোক্সাইট কিছুই নয়, পেরোক্সাইট হচ্ছে যে কোনো শিলার খনিজের কেলাস যার আকৃতি হচ্ছে ঘনকের মতো এবং তার রাসায়নিক ফর্মুলা যদি AbO3 হয় তবে সেটাকে আমরা পেরোক্সাইট খনিজ বলি। তাহলে পেরোক্সাইট বলতে একটা খনিজের গঠনকে বোঝানো হয়, যার আকৃতি থাকে ঘনকের মতো বা কিউবের মতো এবং যার রাসায়নিক ফর্মুলা হচ্ছে AbO3। এখানে এ ফার্স্ট লেটার এ, যেটা এ বলতে একটা খনিজ ক্যাটায়নকে বোঝানো হয়, ধাতব ক্যাটায়ন যার সাইজ বি এর তুলনায় বড় হয়। যেমন সেটা ফেরাস আয়রন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে। আর বি বলতে অপর একটি ধাতব ক্যাটায়নকে বোঝানো হয় যার আয়তন এর তুলনায় ছোট হয়, যেমন সিলিকন হতে পারে। এবং O3 হচ্ছে অক্সিজেন অ্যাটম।
অর্থাৎ একটি ধাতব বড় ক্যাটায়ন, একটি ছোট ধাতব ক্যাটায়ন এবং 3টি অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয় আমার পেরোক্সাইড খনিজ। পেরোক্সাইড খনিজের উদাহরণ যদি আমরা দেখি, প্রকৃতিতে অসংখ্য পেরোক্সাইড রয়েছে, তার মধ্যে হচ্ছে স্ট্রন্টিয়াম টাইটানেট, SrTiO3 বলা হচ্ছে। নাম্বার 2 ক্যালসিয়াম টাইটানেট, CaTiO3 বলা হচ্ছে। নাম্বার 3 লেড টাইটানেট, PbTiO3, বিসমাথ ফেরিটেট, BiFeO3, ব্রিজমেনাইট, FeSiO3, ল্যান্থানিয়াম ম্যাগনেটাইট, LaMnO3। এই সমস্ত পেরোক্সাইড গুলো ভূপৃষ্ঠে পাওয়া গেলেও একমাত্র নিম্ন গুরুমণ্ডলে পাওয়া যায় ব্রিজমেনাইট, যেটা FeO3, যেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো পেরোক্সাইড খনিজের গঠন বা কেলাসের সম্পর্কে জানতে গেলে কিউব আকৃতির বা ঘনকের মতো যে কেলাস, সেই কেলাসের মধ্যে পরমাণুর বন্টন বিভিন্ন জায়গায় লক্ষ্য পাওয়া যায়। একটা কিউবের 6টা তল থাকে। এই 6টা তলের কেন্দ্রে যদি অণু বা অ্যাটম অবস্থান করে, তাহলে সেই অবস্থানকে বলা হয় ফেস সেন্টার। এরকম 6টা ফেস সেন্টার আমরা পেতে পারি। কর্নারে যদি অবস্থান করে, সেই লোকেশনকে বলা হয় কর্নার লোকেশন। এবং কিউবের একদম ভেতরে সেন্টারে যদি অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি বডি সেন্টার। এটা হচ্ছে বডি সেন্টার। এই কিউবের 3টে অক্ষ থাকে। এটাকে যদি আমরা অরিজিন পয়েন্ট হিসেবে ধরি, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন পয়েন্ট। তো 3টে অক্ষ পরিমাপ করা হয়। এই দিক থেকে যদি এই দিকে আমরা পরিমাপ করি, সেটা হচ্ছে এ অক্ষ। অরিজিন পয়েন্ট থেকে অনুভূমিকভাবে ডান দিকে যদি পরিমাপ করি, এটা হচ্ছে বি অক্ষ। আর অরিজিন পয়েন্ট থেকে ভার্টিক্যালি উপরের দিকে যদি পরিমাপ করি, এটা হচ্ছে সি অক্ষ। এই 3টে অক্ষে অ্যাটমগুলো বন্টিত থাকে। আমরা এখানে ব্রিজমেনাইট খনিজের অ্যাটমের বন্টন যদি দেখি, এর রাসায়নিক ফর্মুলা হচ্ছে AbO3। তো এই AbO3 এ হচ্ছে ফেরিক, বি হচ্ছে সিলিকন এবং O3 হচ্ছে আমার অক্সিজেনের 3টে অ্যাটম। এর অবস্থান কোথায়? এ অবস্থান করে কর্নারে। এইটা হচ্ছে এ, অর্থাৎ ফেরিক কর্নারে অবস্থান করে। বি সিলিকন কোথায় অবস্থান করে? কিউবের একদম বডি সেন্টারে অবস্থান করে। এবং O3 কোথায় অবস্থান করে? O3 কিউবের যে 6টা তল রয়েছে, সেই 6টা তলের কেন্দ্রে অর্থাৎ ফেস সেন্টারে অবস্থান করে O। তাহলে আমরা বলতে পারি বি 6টা অর্থাৎ সিলিকন, তার চারপাশে 6টা অক্সিজেন দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এরা 8টা ফেরিক দ্বারা পরিবেষ্টিত থাকে। একটা ক্রিস্টালে একটি ফেরিক, একটি সিলিকন এবং 3টি অক্সিজেন পরমাণু অবস্থান করে। ব্রিজমেনাইট তৈরি হয় নিম্ন গুরুমণ্ডলের 660 কিলোমিটার গভীরতা থেকে 2770 কিলোমিটার গভীরতায়, যেখানে টেম্পারেচার থাকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসার থাকে 25 থেকে 110 গিগাপ্যাসকেল। এরূপ হাই প্রেসার এবং হাই টেম্পারেচার কন্ডিশনে এর ওপরের যে ট্রানজিশনাল জোন, সেই ট্রানজিশনাল জোনের রিংউডাইট শিলার রূপান্তরিত হয়। তো রিংউডাইট থেকেই রূপান্তরের মাধ্যমে তৈরি হয় ব্রিজমেনাইট। আমরা জানি গোটা গুরুমণ্ডল পেইডোটাইট শিলা দিয়ে গঠিত। এই পেইডোটাইট শিলা বললে ভুল হবে, এই পেইডোটাইট শিলারই বিভিন্ন রূপান্তরের মাধ্যমে তৈরি হওয়া শিলা এবং খনিজ দিয়ে। এই পেইডোটাইট শিলার এই গ্রিন কালারের অংশটা হচ্ছে আমার অলিভিন। এই অলিভিন খুব সেন্সিটিভ, টেম্পারেচার এবং প্রেসারের দ্বারা রূপান্তরিত হয়ে যায় এবং এই রূপান্তরের ফলে এর বহুরূপতা লক্ষ্য করা যায়। যেমন আমরা বলতে পারি ঊর্ধ্ব গুরুমণ্ডলের ট্রানজিশনাল জোনে 410 থেকে 520 কিলোমিটার গভীরতায় এই অলিভিনই হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে রূপান্তরিত হয়ে তৈরি হয় স্পাইনাল খনিজ এবং স্পাইনাল খনিজযুক্ত যে শিলা তৈরি হয়, যেটাকে আমরা বলছি ওয়াডেসলাইট। আবার এই 520 থেকে 660 কিলোমিটার গভীরতায় হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে অলিভিন রূপান্তরিত হয়ে পরিণত হয় গার্নেটে এবং শিলাটা হচ্ছে এই রিংউডাইট। এই রিংউডাইট আবার নিম্ন গুরুমণ্ডলের হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে রূপান্তরিত হয়ে তৈরি করে ব্রিজমেনাইট। এই ব্রিজমেনাইট কিভাবে তৈরি হয় সেটা আমরা আলোচনা করব রিংউডাইট থেকে। রিংউডাইট খনিজে কেলাস আমরা দেখব এবং সেখান থেকে কিভাবে আমার ব্রিজমেনাইট তৈরি হয় সেটা আলোচনা করব। ব্রিজমেনাইট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে
রিংওরাইট যখন বিটমেনাইটে রূপান্তরিত হয় তখন আরেকটি গৌণ খনিজ তৈরি হয় যেটাকে ফেরোপেরিক্লেস। তো ফেরোপেরিক্লেস, বিটমেনাইট এই দুইটি হচ্ছে পেরোক্সাইড লেয়ারের মূল উপাদান। তো আমরা এখন আলোচনা করব হাউ টু ফর্ম পেরোক্সাইড ডিপ ইনসাইড দ্য লোয়ার ম্যান্টেল। অর্থাৎ আমরা এখন আলোচনা করব নিম্ন গুরুমণ্ডলের গভীরে কিভাবে পেরোক্সাইড সৃষ্টি হয়। তো এখানে আমরা একটা রিংওডাইট শিলার ক্রিস্টাল স্ট্রাকচার দেখানো হয়েছে। রিংওডাইট শিলার ফর্মুলা আছে Fe2SiO4, অর্থাৎ সিলিকেট খনিজের সঙ্গে দুটো ফেরিক ক্যাটায়ন থাকে। এর সঙ্গে আমরা জেনেছি যে প্রচুর জল সংযোজিত হয়। একটা রিংওডাইট খনিজ ক্লাসের সঙ্গে 2 অণু জল সংযোজিত হয় দুটো হাইড্রক্সাইড ক্যাটায়নকে। জল সংযোজিত না হলে শুধু রিংওডাইট বলতে পারি। জল সংযোজিত অবস্থায় এই শিলাটাকে বলা হয় হাইড্রেট রিংওডাইট। তো হাইড্রেট রিংওডাইটের ওপর যখন পেরোক্সাইড লেয়ারে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার প্রযুক্ত হয়, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 25 গিগাপ্যাসকেল প্রেসার যখন প্রযুক্ত হয়, তখন রিংওডাইট খনিজ থেকে জল এবং একটি ফেরিক ক্যাটায়ন অপসারিত হয়ে চলে যায়। তো অপসারিত হয়ে চলে গেলে তখন এটা পরিণত হয় বিটুমেনাইট খনিজে। এটাকে বলা হচ্ছে সিলিকেট পেরোক্সাইড। তো এখান থেকে আমরা লক্ষ্য করে দেখতে পেলাম একটা ফেরিক এবং দুটো জলের অণু অপসারিত হলো হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে, এবং এই অপসারিত হওয়ার ফলেই এই খনিজে রূপান্তরিত হয়ে পরিণত হলো বিটুমেনাইট খনিজে। এই অপসারিত হওয়া একটি অক্সিজেন একটি ফেরিক পুনরায় সংযোজিত হয়ে তৈরি করে ফেরোপেরিক্লেস, যার ফর্মুলা আছে FeO। এরকম জলের অণুগুলো 4টে জলের অণুর হাইড্রক্সিল আয়ন একসঙ্গে মিলিত হয়ে তৈরি করে 2 অণু জল, এবং তার সাথে তৈরি হয় 1 অণু অক্সিজেন। আবার 2টি জলের অণু বিশ্লিষ্ট হয়ে তৈরি হয় 1 অণু অক্সিজেন এবং 4 অণু হাইড্রোজেন। এইভাবে পেরোক্সাইড লেয়ারের 660 কিলোমিটার গভীরতা থেকে 2700 কিলোমিটার গভীরতায় হাইড্রাস রিংওডাইট থেকে রূপান্তরিত হয় বিটুমেনাইট খনিজ তথা পেরোক্সাইড স্ট্রাকচার। এর সঙ্গে সঙ্গে আমরা পেলাম তৈরি হলো অক্সিজেন। অর্থাৎ আমরা বলতে পারি রিংওডাইট খনিজ বিটুমেনাইট খনিজে রূপান্তরিত হওয়ার ফলে হাইড্রাস অংশটা থেকে তৈরি হয় অক্সিজেন। এই অক্সিজেন এই স্তর থেকে অগ্নুৎপাতের সময় যখন ম্যাগমা নির্গত হয়, এই অক্সিজেনই ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। বিজ্ঞানীদের মতে 3.8 বিলিয়ন ইয়ার্স পূর্বে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সৃষ্টি হয়, তখন পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে লাভা নির্গত হয়, সেই লাভার সঙ্গেই অক্সিজেন বেরিয়ে এসে পৃথিবীর বায়ুমণ্ডলে সংযুক্ত হয় এবং পৃথিবীর বায়ুমণ্ডল সৃষ্টি করে। এইভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হয়। তো এরপরে 2 নম্বর যে লেয়ারটা বলছিলাম পোস্ট পেরোক্সাইড লেয়ার, এই পোস্ট পেরোক্সাইড লেয়ারের যে রূপান্তর সেটা আরো হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের মধ্যে ঘটে। অর্থাৎ এখানে টেম্পারেচার থাকে প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসার থাকে 125 গিগাপ্যাসকেল। তো এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের মধ্যে পেরোক্সাইড খনিজ রূপান্তরিত হয়ে আরো অত্যধিক ঘনত্ব বিশিষ্ট খনিজে পরিণত হয়। যে খনিজটা পেরোক্সাইড রূপান্তরিত হয়ে হয় বলে এটাকে পোস্ট পেরোক্সাইড বলা হচ্ছে। তাহলে পোস্ট পেরোক্সাইড PPV শর্টে বলা হচ্ছে ইজ এ হাই প্রেসার ফেজ অফ ম্যাগনেসিয়াম সিলিকেট। অর্থাৎ ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা যে পেরোক্সাইড খনিজ গঠিত হয়, সেই পেরোক্সাইড খনিজই হাই প্রেসারের মাধ্যমে রূপান্তরিত হয়ে তৈরি হয় পোস্ট পেরোক্সাইড। পোস্ট কথাটা ইউজ করা হয়, প্রিফিক্স পোস্ট কথাটা বোঝাচ্ছে the prefix post refers to the fact that it occurs after perovskite structure magnesium silicate as pressure increase, or perovskite থেকে পরবর্তীকালে এটা তৈরি হয় বলে পোস্ট কথাটা ইউজ করা হয়েছে। তো ল্যাবরেটরিতে জিওফিজিস্টরা দুটো ডায়মন্ড, বড় বড় ডায়মন্ডের ক্লাস নিয়ে সেই ডায়মন্ডের যে ছুচালো পোর্শন হয়েছে সেখানে তারা ম্যাগনেসিয়াম সিলিকেট অবস্থান করিয়ে তার উপর হাই প্রেসার প্রয়োগ করে হাই প্রেসারের মাধ্যমে 125 গিগাপ্যাসকেল চাপ সৃষ্টি করে, যেটা নিম্ন গুরুমণ্ডলের পোস্ট পেরোক্সাইড লেয়ারে অবস্থান করে। এবং সেখানে লেসার বিমের মাধ্যমে, এটা লেসার বিম দিয়েছে, এই লেসার বিমের মাধ্যমে সেখানে হাই টেম্পারেচার ক্রিয়েট করে, যার টেম্পারেচার থাকে আমার 2200 থেকে 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার প্রয়োগ করে দেখা যায় যে পেরোক্সাইড খনিজ যেটা ম্যাগনেসিয়াম সিলিকেট সেটা রূপান্তরিত হয়ে যায়। রূপান্তরিত হয়ে এর খনিজের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না,
এই দেখা যায় যে তিনটে অক্ষ বলেছিলাম এ বি আর সি, তিনটে অক্ষ, এর বি অক্ষ বরাবর এটা কম্প্রেস হয়ে যায়, বি অক্ষ বরাবর কম্প্রেস হয়ে গিয়ে এটার স্ট্রাকচারটা প্লেটি স্ট্রাকচারে পরিণত হয়। অর্থাৎ এর আকৃতি ছিল খনিজের ক্লাসে আকৃতি ছিল কিউবের মতো, এটা চেঞ্জ হয়ে গিয়ে তৈরি হয়ে যায় আমার প্লেটি স্ট্রাকচার। এই প্লেটি স্ট্রাকচার যুক্ত সেম কেমিক্যাল কম্পোজিশন বিশিষ্ট এই খনিজটাকে বলা হচ্ছে পোস্ট পেরোক্সাইড। এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছে। তো এই পোস্ট পেরোক্সাইড খনিজটাকেই আমরা নিম্ন গুরুমণ্ডলের লাস্ট 200 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। বিজ্ঞানী কেথ বুলিন নিম্ন গুরুমণ্ডলকে তার পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের লেয়ার শ্রেণীবিভাগ করার সময় ডি লেয়ার রূপে চিহ্নিত করেছে। ডি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তাহলে পৃথিবীর লেয়ারের সে ক্রমবিন্যাস করার সময় এ কে বলেছেন মহাদেশীয় ভূত্বক বা শিয়াল, বি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক বা সীমা, সি হচ্ছে আমার ঊর্ধ্ব গুরুমণ্ডল, ডি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তাহলে ডি লেয়ারকে তিনি পুনরায় দুটো ভাগে ভাগ করেছে। আমরা যেমন এর আগে জানলাম পেরোক্সাইড, পোস্ট পেরোক্সাইড, সেম গভীরতা বিশিষ্ট তিনি নাম দিয়েছেন ডি প্রাইম বা ডি ড্যাশ আর হচ্ছে ডি ডবল প্রাইম। তো এখানে ডি প্রাইম লেয়ারটা হচ্ছে পেরোক্সাইড লেয়ার আর ডি ডবল প্রাইম লেয়ার হচ্ছে পোস্ট পেরোক্সাইড লেয়ার। এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের পরিবর্তন সুস্পষ্ট, কারণ ডি প্রাইম থেকে যখন ডি ডবল প্রাইম লেয়ারে ভূকম্পীয় তরঙ্গ প্রবেশ করে তখন এখানে হাই টেম্পারেচারের কারণে এবং এখানে অন্য এক প্রকার শিলা সংযোজিত হওয়ার ফলে এখানকার উপাদানগুলো কিছুটা গলিত অবস্থায় থাকে। এই গলিত অবস্থা থাকার জন্য এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হ্রাস পায়। তো এর ভিত্তিতে কেথ বুলিন নিম্ন গুরুমণ্ডলকে ডি প্রাইম এবং ডি ডবল প্রাইম লেয়ার দুটো পৃথক লেয়ারে উল্লেখ করেছেন। তো ডি ডবল প্রাইম লেয়ারে তিনি আরো দেখিয়েছেন ওসিয়ানিক প্লেট কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে যেখানে মিলিত হয় সেখানে সাবডাক্টেড ওসিয়ানিক প্লেট নিচের দিকে নামতে থাকে সাবডাকশনের মাধ্যমে। এটা নিচের দিকে নামার সময় ঊর্ধ্ব গুরুমণ্ডল ভেদ করে ট্যানজেনশনাল জোন ভেদ করে একদম নিম্ন গুরুমণ্ডলে চলে আসে। নিম্ন গুরুমণ্ডলের পেরোক্সাইড লেয়ার অতিক্রম করে একদম পোস্ট পেরোক্সাইড লেয়ারে এটা গিয়ে পৌঁছায়। হাই টেম্পারেচারে তখন এটা গলে তরল হয়ে যায়। এই তরল ওসিয়ানিক, এই তরল সাবডাক্টেড ওসিয়ানিক প্লেট কিন্তু আর নিচের দিকে নামতে পারে না, কারণ নিচের দিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল এদের গতিতে বাধা দেয়, তখন এটা কেন্দ্রমণ্ডলে এবং গুরুমণ্ডলের বাউন্ডারির ওপর এটা সঞ্চিত হয় গলিত সাবডাক্টেড ওসিয়ানিক প্লেট। এই সঞ্চিত পদার্থটা তৈরি করছে ডি ডবল প্রাইম লেয়ারের মূল উপাদান। এই ডি ডবল প্রাইম লেয়ারের মূল উপাদানটা দেখে বুঝতে হবে যে এর কিন্তু তলটা একদম সমতল নয়, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম মাউন্টেনের মতো রয়েছে। আর নিম্ন গুরুমণ্ডল নিম্ন ঊর্ধ্ব বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে তাপমাত্রা পার্থক্য দেখা যায়, অর্থাৎ কোর ম্যান্টেল বাউন্ডারিতে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। কারণ হচ্ছে যেখানে আউটার কোরে গলিত ফেরিক পরিচালন স্রোতের মাধ্যমে উপরের দিকে উঠে আসে সেখানে হাই টেম্পারেচার লক্ষ্য করা যায়, এবং যেখানে নিচের দিকে নামে সেখানে লো টেম্পারেচার লক্ষ্য করা যায়। যেখানে লো টেম্পারেচার থাকে সেখানে এই ওসিয়ানিক প্লেটের সাবডাক্টেড ওসিয়ানিক প্লেটের গলিত শিলাগুলো সেখানে নিচের দিকে কিছুটা প্রজেক্টেড থাকে, আর যেখানে ঊর্ধ্বমুখী হয় সেখানে উপরের দিকে প্রজেক্টেড থাকে। যেখানে ঊর্ধ্বমুখী হয় সেখানে টেম্পারেচার বেশি থাকে এবং এরা অত্যধিক গলে গিয়ে তরল হয়ে যায়। এই তরল ওসিয়ানিক প্লেটের অংশগুলো উপরের দিকে উঠে আসে, উপরের দিকে উঠে এসে এরা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে ম্যাগমার আকারে বাইরে বেরোয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ম্যাগমা প্লিউম। তো এই ম্যাগমা প্লিউম ডি ডবল প্রাইম লেয়ার থেকে গুরুমণ্ডল ভেদ করে একদম ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং এটার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে অগ্নুৎপাত ঘটে, এবং এই অগ্নুৎপাতটাকে বলা হচ্ছে আমার হটস্পট ভলক্যানো। কারণ এরা ভূপৃষ্ঠের যেসব জায়গায় ম্যাগমাগুলো বেরোয় সেই জায়গাগুলোর সাথে প্লেট টেকটনিকের কোনো সম্পর্ক থাকে না, এটা প্লেটের মাঝখানে অবস্থান করে। তাহলে এখানে হটস্পট দেখানো হয়েছে। তাহলে ডি ডবল প্রাইম লেয়ার থেকে গলিত সাবডাক্টেড ওসিয়ানিক প্লেট বাইরে বেরোচ্ছে, এই যে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে লিথোস্ফিয়ারের তলায় এখানে জমা হচ্ছে, জমা হয়ে এর হেডটা কিছুটা ব্যাঙের ছাতার মতো প্রসারিত হচ্ছে এবং এটা প্রেসার দিয়ে ফাটিয়ে লিথোস্ফিয়ারকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে। এইরকম ভলক্যানো লক্ষ্য করা যায় হাওয়াই দ্বীপে। হাওয়াই দ্বীপের কাছে এরকম ভলক্যানো অবস্থান লক্ষ্য করা যায়। তো হাওয়াই দ্বীপে এরকম ভলক্যানোগুলো সচরাচর আমরা যদি দেখি এই সাবডাক্টেড ওসিয়ানিক প্লেটের উপাদানগুলো, এখানে ওসিয়ানিক প্লেট রয়েছে, এই সাবডাক্টেড ওসিয়ানিক প্লেটগুলো এখানে নিচে নেমে এখানে গলিত হয়ে জমা হচ্ছে ডি ডবল প্রাইম লেয়ারে। এই জমা হওয়া উপাদানগুলোই কিন্তু এইখান থেকে আবার উপর দিকে উঠে আসছে, এটাকে বলা হচ্ছে ম্যান্টেল প্লিউম। এই ম্যান্টেল প্লিউমটাই আমার হটস্পট রূপে অবস্থান করছে। তো পৃথিবীতে প্রায় 350 খানা হটস্পট রয়েছে।
এইরকম হাওয়াই দ্বীপের যে উদাহরণটা দিলাম, এই যে প্রশান্ত মহাসাগরের মাঝখানে, এটা হচ্ছে আমার হাওয়াই একটা ভলক্যানো। হাওয়াই দ্বীপ এরকম একটা ভলক্যানোর উপর অবস্থান করছে। এই হাওয়াই ভলক্যানোটা এরকম একটা হটস্পট ভলক্যানো। তো ডি ডবল প্রাইম লেয়ারে ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি যদি লক্ষ্য করে দেখা যায়, এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হ্রাস পায়, কারণ ওশেনিক প্লেট, সাবডাক্টেড ওশেনিক প্লেট গলিত হয়ে এখানে অবস্থান করে। গলিত পদার্থের ঘনত্ব কম থাকে, তো ঘনত্ব কম থাকার জন্য পি তরঙ্গের গতিবেগ হঠাৎ করে হ্রাস পেয়ে যায়। তো পি তরঙ্গের গতিবেগ হ্রাস পায় বলে এই জোনটাকেও বলা হয় আমার লো ভেলোসিটি জোন। তো লো ভেলোসিটি জোন গুরুমণ্ডলে আমরা একটা পেয়েছিলাম অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে, এটাকে ফার্স্ট লো ভেলোসিটি জোন, আর আমরা পেলাম সেকেন্ড, যেটা ডি ডবল প্রাইম লেয়ারে, এটাকে বলা হচ্ছে আমার সেকেন্ড এলভিজে। পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের পার্ট 5-এ আমরা কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করব। সেখানে দেখাবো কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং পৃথিবীর উপর তার কিরকম প্রভাব পড়ে।